আমাদের এখানে সিলেবাস আছে টাইপস, ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল বন্ড, আয়নিক কোভালেন্ট কোঅর্ডিনেশন, হাইড্রোজেন মেটালিক বন্ড। ওকে, তাহলে আমরা এখন ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল বন্ডিং এ চলে যাব। এটা ইন্টারমিডিয়েট ইংলিশ ভার্সন বই। ওকে, ফার্স্টলি আমরা পড়বো কেমিক্যাল বন্ডিং এর ডেফিনেশন কি। কেমিক্যাল বন্ডিং এর ডেফিনেশন এখানে দেওয়া আছে, দি অ্যাট্রাকটিভ ফোর্স হোল্ড অ্যাটম টুগেদার ইন এ মলিকুল। জাস্ট এক লাইনের ডেফিনেশন, যে একটা ফোর্স যেটা অ্যাটমকে একসাথে ধরে রাখে, এটাই হচ্ছে কেমিক্যাল বন্ড। আহ উপরে আরেকটা লাইন বলছে, দ্য অ্যাটম আর হোল্ড টুগেদার অফ দ্য কেমিক্যাল ফোর্স ইজ কল কেমিক্যাল বন্ড। তো এখানে এ এবং বি দুইটা অ্যাটম একসাথে ধরে রাখছে কি দ্বারা? অ্যাট্রাকটিভ ফোর্স দ্বারা। এটাকেই আমরা বলতেছি কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ডে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। কজেস অফ কেমিক্যাল বন্ড আমরা একটু আলোচনা করতে পারি। বন্ড interacting interacting atom are leading to stabilize this molecule is called chemical bond। উপরের ডেফিনেশনটাই সুন্দর। এরপরে ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ড, আয়নিক কোভ্যালেন্ট কোঅর্ডিনেশন, মেটালিক বন্ড, হাইড্রোজেন বন্ড। এটাকে বলা হচ্ছে যে বন্ড বিটুইন টু এলিমেন্টস একটা, আর একটা হচ্ছে বন্ড বিটুইন টু মলিকুল। এটা হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করবে। বন্ড, কেমিক্যাল বন্ড কিন্তু দুই ধরনের, একটা মলিকুল আর একটা মলিকুলের মধ্যে এক ধরনের ইন্টারাকশন থাকে। তাহলে বন্ডিং বিটুইন দ্য অ্যাটম অফ দ্য সেম এলিমেন্টস অর ডিফারেন্ট এলিমেন্টস, এটাকে বলি আমরা আয়ন। যেমন একটা হাইড্রোজেন, একটা ওয়াটার মলিকুল আর একটা ওয়াটার মলিকুলের মধ্যে কি বন্ড থাকে? হাইড্রোজেন বন্ড। আর একটা থাকে কি? ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ওকে, আমরা ওইগুলাতে পরে যাই, কিন্তু কজেস অফ কেমিক্যাল বন্ড এখানে যদিও সিলেবাসে নাই। কেমিক্যাল বন্ডের ডেফিনেশন এবং আচ্ছা, কজেস অফ কেমিক্যাল বন্ড আমরা একটা জিনিস জানি, সেটা হলো অক্টেট রুল, ইলেকট্রনিক্স থিওরি অফ দ্য ব্যালেন্স শেল অফ দ্য নোবেল গ্যাস কনফিগারেশন। এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে লোয়ার এনার্জি। লোয়ার এনার্জি হচ্ছে দুইটা পয়েন্ট। দুইটা পয়েন্ট আমরা এগুলা দরকার নাই। আমরা চলে আসি এখন। আহ শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। হুম। তাহলে আমরা এখন পড়বো এই যে ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ডের ডেফিনেশন পড়লাম, আয়নিক বন্ড পড়বো, তারপর কোঅর্ডিনেশন বন্ড পড়বো, কোভালেন্ট বন্ড পড়বো, তারপর আমরা হাইব্রিডাইজেশনে চলে যাব। খেয়াল করো, এখানে আয়নিক বন্ড ইজ এ বন্ড and which are formed by the transfer one or more electron from one atom or radical of another। আয়নিক বন্ড হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে যে বন্ড ফর্ম করে, তাকে আমরা বলি আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ড and which are formed by the transfer of one or more electron from one atom to another। একটা অ্যাটম বা রেডিকাল থেকে অন্য অ্যাটমে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে যে বন্ড ফর্ম করে আয়নিক বন্ড। তাহলে এক্সাম্পল দিচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি যে সোডিয়ামের ব্যালেন্স, সোডিয়ামের টোটাল ইলেকট্রন থাকে 11টা এবং ব্যালেন্স শেলে ইলেকট্রন থাকে একটা। ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য সোডিয়াম 281, তার মানে ব্যালেন্স শেলে একটা ইলেকট্রন। and therefore only one electron of outermost shell, and this electronic configuration of the nearest inert gas of neon 28। নিয়ার গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন। সোডিয়াম অ্যাটম ক্যান লস দিস ইলেকট্রন and from this outermost shell
একটা করে ইলেকট্রন নিলে 288 কনফিগারেশন হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখতেছি যে একটা, এটা অনেক সময় পরীক্ষা আসে যে লুইস স্ট্রাকচার লেখো, ক্যালসিয়ামের এখানে ডট দিয়ে দেখানো হয়েছে আর ক্লোরিনকে ক্রস দিয়ে দেখানো হয়েছে, লুইস ডট স্ট্রাকচার দিয়ে আমরা এখানে বন্ডিং দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। আয়নিক বন্ড ঠিক সেম ভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে অ্যালুমিনিয়ামে 3 চার্জ আছে আর তিনটা অ্যালুমিনিয়ামে তিনটা অক্সিজেন, তিনটা অক্সিজেনের 6টা ইলেকট্রন আর 2টা ডট দিয়ে দেখানো হয়েছে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রনকে ডট দ্বারা দেখানো হয়েছে। তাহলে 2টা অ্যালুমিনিয়াম মিলে 6টা ইলেকট্রন, এই যে 6টা ইলেকট্রন তিনটা অক্সিজেনকে দিয়ে দিছে। এখন আমরা আসি আয়নিক বন্ডের আসলে আয়নিক বন্ডের প্রপার্টিজ পড়তে হবে। আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, তারপর কোঅর্ডিনেশন বন্ড, এদের সবারই প্রপার্টিজ পড়তে হবে। প্রপার্টিজ এর মধ্যে ফার্স্টলি আছে কন্ডিশন ফর দি ফরমেশন অফ দ্য আয়নিক বন্ড, এটাও পড়তে হবে। আয়নিক বন্ড ফরমেশনের কন্ডিশন কি আছে? The combining this atom must be electropositive atoms and electronegative non-metal। তাহলে আয়নিক বন্ড ফর্ম করে দুই ধরনের এলিমেন্টের মধ্যে, একটা হলো ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট আর একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ নন মেটালের মধ্যে। ইলেকট্রোপজিটিভ মেটাল এবং নন মেটালের মধ্যে there must be large difference of the electronegativities of the combining atom। দুইটা এলিমেন্ট যেমন আমরা সোডিয়াম ক্লোরিন চিন্তা করছি, সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত? অনেক বেশি থাকবে। There must be large difference of the electronegativities of the combining atoms। The number of the valence electron of the combining atom and should be, metal এখানে ক্ষেত্রে দিছে 1 2 3 and non metal এর ক্ষেত্রে দিছে 5 6 7 আর more than 4। তারপরে বলছে this metal atom and should have this low ionization energy and non metal and should have this high electron affinity। তাহলে মেটালের অ্যাটমের কি হবে? মেটাল যেটা তার লো আয়নাইজেশন এনার্জি হবে আর নন মেটালের ক্ষেত্রে হাই ইলেকট্রন অ্যাফিনিটি হবে। দ্য ল্যাটিক্স এনার্জি অফ দ্য ক্রিস্টাল অফ দ্য আয়নিক কম্পাউন্ড মাস্ট বি হাই। ল্যাটিক্স এনার্জি তোমরা বুঝো কিনা আমি জানি না, যে এখানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করতেছে, সেই ক্যাটায়ন অ্যানায়ন আসলে গ্যাসিয়াস স্টেজে থাকে, গ্যাসিয়াস স্টেজ থেকে সলিড স্টেজে আসলে তারা এনার্জি ছেড়ে দেয়। দি ল্যাটিক্স এনার্জি অফ দ্য ক্রিস্টাল অফ আয়নিক কম্পাউন্ড মাস্ট বি হাই ডিউরিং দিস ফরমেশন অফ দ্য ক্রিস্টাল ল্যাটিক্স, দি এনার্জি রিলিজ ইজ কল্ড ল্যাটিক্স এনার্জি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরীক্ষার সময় আসে পার্থক্য আকারে। এই যে এখানে দেখো টেবিল আকারে পার্থক্য দেওয়া আছে, এগুলা আসে আয়নিক এবং কোভালেন্ট কম্পাউন্ডের মধ্যে পার্থক্য। তারপর আসে কোভালেন্ট এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে পার্থক্য। আবার অনেক সময় সরাসরি চলে আসে আয়নিক কম্পাউন্ডের প্রপার্টিস লেখো। এই যে আয়নিক কম্পাউন্ডের প্রপার্টিস অফ দ্য আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে আয়নিক কম্পাউন্ড ফর্ম করা হচ্ছে পোলার এবং নন, আয়নিক কম্পাউন্ড ফর্ম করা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে। তার মানে এদের মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ থাকে। তাহলে দোজ কম্পাউন্ড ডু নট এক্সিস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল মলিকুল। এই কম্পাউন্ড আসলে একটা ইন্ডিভিজুয়াল, একটা সোডিয়াম একটা ক্লোরিন না, এটার মধ্যে অনেকগুলা মলিকুল অ্যাটম থাকে। ইনস্ট্যান্ট দে আর অবটেন হার্ড সলিডস অলওয়েজ এন্ড মেডস দিস লার্জ নাম্বার অফ দ্য আয়ন held together by this strong electrostatic force of attraction। The ion of ionic solids are unstable to move and when this electric field are applied this may। তাহলে এখানে বলা হচ্ছে যে এত কিছু না লিখে যদি আমরা এক লাইনে লিখি যে আয়নিক কম্পাউন্ড হচ্ছে পোলার কম্পাউন্ড, ঠিক আছে, আর কোভালেন্ট কম্পাউন্ড হচ্ছে নন পোলার। তারপরে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট যদি বলি আমরা, আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত 800 801 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং বয়লিং পয়েন্ট কত 1665 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দোজ কম্পাউন্ড আর জেনারেলি হাই মেল্টিং পয়েন্টস এন্ড বয়লিং পয়েন্টস, ঠিক আছে, এরা থার্মালি স্টেবল কম্পাউন্ড। তারপর আছে আমরা আয়নিক রিয়াকশন। আয়নিক কম্পাউন্ড আয়নিক রিয়াকশন দিবে, যেমন সিলভার নাইট্রেটের সলিউশন যদি আমরা সোডিয়াম ক্লোরাইডে দিই তাহলে সিলভার ক্লোরাইডের প্রিসিপিটেশন করবে এবং সোডিয়াম নাইট্রেট তৈরি করবে। আয়নিক কম্পাউন্ড এক্সাইবিট দিস আয়নিক রিয়াকশন এন্ড দোজ কম্পাউন্ড ফর্ম দিস ফ্রি আয়ন ইন সলিউশন এন্ড দোজ আয়নিক কম্পাউন্ড এন্ড দে টেক প্লেস দিস ইনস্ট্যান্টানেওয়াসলি। তারপর সলিবিলিটি, যেহেতু আয়নিক কম্পাউন্ড হচ্ছে পোলার তাহলে এরা পোলার সলভেন্টে সলুবল হয়। আয়নিক কম্পাউন্ড আর ডিজলভ ইন দ্য ওয়াটার পোলার সলভেন্ট এন্ড when a solvation of energy of the ionic compound is greater than this ল্যাটিক্স এনার্জি। আয়নিক কম্পাউন্ড পোলার সলভেন্টে তখনই সলুবল হবে যখন তাদের সলভেশন এনার্জি তোমরা বুঝো না। ল্যাটিক্স এনার্জি বলতে বুঝি আমরা একটা গ্যাসিয়াস ক্যাটায়ন এবং গ্যাসিয়াস অ্যানায়ন সংযুক্ত হয়ে সলিড ক্রিস্টাল তৈরি করলে যে পরিমাণ এনার্জি ছেড়ে দেয় তাকে ল্যাটিক্স এনার্জি। তাহলে সলিউশনে দিলে কি তৈরি হবে? সলিউশনে দিলে আয়ন তৈরি হবে, সোডিয়াম আয়ন এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হবে এবং এর চারপাশে ওয়াটার মলিকুল ঘিরে রাখবে। তাহলে সলভেশন এনার্জির পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা কি হবে? ওয়াটারে সলুবল হবে বা পোলার সলভেন্টে সলুবল হবে।
তাহলে এখানে এক্সাম্পল দিছে ওয়াটার আর দি পোলার সলভেন্ট সোডিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড ইন ওয়াটার in water the crystal lattice of sodium chlorides and get to disrupted মানে সোডিয়াম ক্লোরাইডের বন্ডটা ভেঙে যাবে disrupted মানে ভেঙে যাওয়া and they become dissolvated and no chemical reaction occurs solvated হবে কিন্তু কোনো chemical reaction হবে না তাহলে কি হবে solvated হয়ে when the sodium chloride added in the water and the dipolar water molecule are orientated themselves and the surface of the sodium chloride crystal according to this figure. ওকে, খেয়াল করো এই যে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে আছে আর ওয়াটার মলিকুলটাকে ডেল পজিটিভ এবং ডেল নেগেটিভ দ্বারা দেখানো হয়েছে। ডেল পজিটিভ না পজিটিভ নেগেটিভ, এই শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে এখানে খেয়াল করো যে ওয়াটার মলিকুল সোডিয়াম আয়নকে 6টা ওয়াটার মলিকুল দ্বারা ঘিরে রাখছে। 6টা না 7টা দিছে, 7টা ওয়াটার মলিকুল দ্বারা ঘিরে রাখছে। তাহলে সোডিয়ামের সাথে কি হচ্ছে, ওয়াটারের নেগেটিভ পার্ট অক্সিজেন মলিকুল, অক্সিজেন অ্যাটম ঘিরে রাখছে, অক্সিজেন ঘিরছে, আর ক্লোরিনের সাথে ওয়াটারের হাইড্রোজেন ঘিরে রাখছে। তাহলে এটাকে বলা হচ্ছে সলভ্রেশন। এখানে যেহেতু ওয়াটার দ্বারা ঘিরে রাখছে এই জন্য বলা হচ্ছে হাইড্রেশন। অনেক সময় পরীক্ষা আসে সোডিয়াম ক্লোরাইডকে পানির মধ্যে দিলে কি ঘটনা ঘটে, তাহলে এই ঘটনা ঘটে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন এবং তার চারপাশে ওয়াটার মলিকুল দ্বারা ঘিরে রাখে। তাহলে the positive ends of the water dipole are oriented toward this chlorine ion and while this negative ends of the water dipole oriented toward the sodium ion and resulting force of ion dipole force and this ion dipole attraction between sodium and chlorine in water molecule are sufficiently strong and pull and those ion and form their position of solution. তাহলে সোডিয়াম ক্লোরাইড ওয়াটারের মধ্যে সলিউবল হবে। সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে নিই, এটা নন পোলার সলিউবল, এটার মধ্যে কোনো ধরনের ইন্টারাকশন থাকবে না, নো মিউচুয়াল অ্যাট্রাকশন অ্যামং দিস মলিকুল এন্ড এরা কোনো সলিউবল হবে না। তারপর আসি আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। সোডিয়াম ক্লোরাইড সলিড ক্রিস্টাল ইনসুলেটর হিসাবে কাজ করে, এদের মধ্যে কোনো কন্ডাক্টিভিটি শো করবে না। সোডিয়াম ক্লোরাইড আমরা জানি আয়নিক কম্পাউন্ড কন্ডাক্টিভিটি শো করে কিন্তু অবশ্যই সলিউশনে শো করবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড ইজ দ্য ব্যাড কন্ডাক্টর ইলেকট্রিসিটি বাট ইন অ্যাকুয়াস সলিউশন অর মল্টেন স্টেট, মানে আয়নিত বা বিগলিত অবস্থায় এরা কি হবে, এরা কি করবে, কন্ডাক্টিভিটি শো করবে। আমাদের নিচে আর ব্যাখ্যার দরকার নাই। এরপরে আমরা চলে যাই, তাহলে 5টা বৈশিষ্ট্য বললাম, সবাইকে বুঝতে পারছো? প্রথমে হচ্ছে আয়নিক কম্পাউন্ড হচ্ছে পোলার হবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই হবে, আয়নিক কম্পাউন্ড গুলো আয়নিক রিয়াকশন দেবে, সলিবিলিটি হবে পোলার সলভেন্টে এবং নন পোলার সলভেন্টে ইনসলিবল হবে। তারপর আছে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি হবে কি, এরা গুড কন্ডাক্টর ইন গুড কন্ডাক্টরস ইন সলিউশন আর মল্টেন স্টেট এন্ড ব্যাড কন্ডাক্টর ইন সলিড স্টেট, তাই না? সবাই কি বুঝতে পারছো? স্যার ক্লাসে তো তোমরা মনোযোগী না মনে হচ্ছে, রেসপন্সই করো না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, নেক্সট আমরা আসি কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমরা এখন করবো কোভ্যালেন্ট কম্পাউন্ডের ডেফিনেশন। কোভ্যালেন্ট কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি? কোভ্যালেন্ট বন্ডস এন্ড মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স হোল্ডিং অ্যাটম টুগেদার বাই শেয়ারিং অফ দ্য ইলেকট্রন। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে কি, অ্যাটম গুলাকে ধরে রাখবে। সেটা কিভাবে? The covalent bond may be defined as the force of holding atom together and through the sharing of the electron and having this opposite sign, and each atom can attain this nearest inert gas configuration. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি covalent bond may be defined as the force of holding atom together and through the sharing of the electron and having this opposite spin, and each of the atom can attain the nearest inert gas configuration. তাহলে এরা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কনফিগারেশন, এরা কিন্তু ইলেকট্রন ট্রান্সফার করবে না, ইলেকট্রন শেয়ারিংটা করবে কি, বোথ অ্যাটম যাদের সাথে বন্ড ফর্ম করবে তাদের বোথ অ্যাটমের মধ্যে ইলেকট্রন শেয়ারিং হবে। তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পল 1, দি ফরমেশন অফ দ্য হাইড্রোজেন মলিকুল, হাইড্রোজেন অ্যাটম হ্যাজ এ সিঙ্গেল ইলেকট্রন ইন আউটারমোস্ট shell and two hydrogen atom combined by this diatomic hydrogen atom. Each hydrogen atom are contributes of the one electron from this electron pair which are equally shared in the both hydrogen atom. তাহলে এখানে আমরা চিত্রটাতে একটু খেয়াল করি যে এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তারপরে এই যে দুইটা ইলেকট্রন দুইটা নিউক্লিয়াসের মাঝখানে, এই দুইটা ইলেকট্রন কিন্তু দুইটা নিউক্লিয়াসকেই প্রদক্ষিণ করতেছে। Thus sharing electron paired of hydrogen atom of the molecule will have this two electron and outermost orbital and thus achieve the structure of helium. এরা হিলিয়ামের স্ট্রাকচার
অ্যাসিড করতেছে এবং স্টেবল হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে আমরা মিথেনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে কার্বনের আছে হচ্ছে ব্যালেন্স হলে 4টা ইলেকট্রন, হাইড্রোজেনের আছে একটা। ঠিক সেম ভাবে কার্বন 4টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তার 8টা হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেন একটা করে কার্বনের থেকে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে 2টা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, আমাদের মাল্টিপল বন্ড দরকার নাই। এখন আমরা পড়বো হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টারিস্টিক্স। আমরা আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্স পড়ছি, এখন কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টারিস্টিক্স পড়বো। কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স পড়বো। আমাদের সিলেবাসে যেহেতু এই 4টা বন্ড আছে, এই 4টা বন্ডই আমরা পড়বো এবং তারপর হাইড্রোজেন বন্ড মেটালিক বন্ডে চলে যাব। তাহলে এখন চিন্তা করো, দিস কম্পাউন্ড আর ফর্মেড বাই দিস মিউচুয়াল শেয়ারিং অফ দ্য ইলেকট্রন ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ডস। আমরা জানি এটা কোভালেন্ট বন্ড গুলো নন পোলার নেচার্স এন্ড দোজ কম্পাউন্ড এন্ড ডু নট ফর্ম দিস আয়ন। এর আয়ন ফর্ম কম্পাউন্ড আর exist as individual molecule. There are weak van der Waals force between the covalent molecule. এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে। তাহলে এরা কি হবে? নন পোলার নেচার হবে। নন কন্ডাক্টিভিটি ইলেকট্রিসিটি, এরা সলিউশনে বা যে কোনো অবস্থায় কন্ডাক্টিভিটি শো করবে না। দে ডু নট conduct electricity, they do not undergoes this ionization and the fused or the solution. সলিউশনের আয়নও তৈরি করবে না এবং কন্ডাক্টিভিটি শো করবে না এবং ফিউজড অবস্থায় করবে না। আইসোমার, এরা আইসোমার শো করবে। যেমন আমরা যদি বলি সিস্টেমস আইসোমার অ্যালকিন, তাহলে এরা কি কোভ্যালেন্ট বন্ডে সংযুক্ত না? তাহলে এরা কি ধরনের রিঅ্যাকশন দেবে? এরা মলিকুলার রিঅ্যাকশন। দিস কম্পাউন্ড আন্ডারগোজ দিস মলিকুলার রিঅ্যাকশন, যেমন SN1 SN2 and slow and incomplete usually complex reaction. তাহলে আমরা ফার্স্টটা স্টেপ পড়লাম, সবাই কি বুঝতে পারছো? ডেফিনেশন পড়লাম এবং প্রপার্টিজ পড়লাম। জি স্যার। ওকে, আমরা নেক্সট পড়বো। নেক্সট আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্টেট রুল, ডেভিয়েশন ফ্রম অক্টেট রুল। এটা আমরা এখান থেকে খুব ছোট্ট করে দেওয়া আছে, এটাই পড়বো। অক্টেট রুল তোমরা জানো যে একটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড বন্ড ফর্মের সময় তার ব্যালেন্স হলে 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন যে গেইন করে এটাকেই বলা হয় অক্টেট রুল। দি অক্টেট রুল আর স্টেট ফর দিস অ্যাটম আর কম্বাইন দিস বন্ড ফরমেট অফ দ্য সাচ দ্যাট ইচ অফ দ্য অ্যাটম আর সারাউন্ডেড বাই 8 ইলেকট্রন। যে অ্যাটম বন্ড ফর্ম করবে তার সারাউন্ডিং এ 8টা ইলেকট্রন থাকবে, এটাই হচ্ছে অক্টেট রুল বলা হয়। বাট as example of the molecule in which the atom are bonded this other covalent and do not have octet. কিন্তু সব মলিকুলের ক্ষেত্রে যে 8টা ইলেকট্রন থাকে তা না। যদি 8টার কম থাকে তাহলে ইনকমপ্লিট অক্টেট, এবং যদি 8টার বেশি থাকে তাহলে এক্সটেনশন অফ অক্টেট। আমরা এই দুইটা সূত্র পড়বো। তাহলে অক্টেট আমরা যদি এক্সাম্পল অক্টেট রুল বলি, তাহলে অক্টেট রুল আর স্টেট দিস অ্যাটম কম্বাইন দ্য বন্ড এন্ড ফরমেট অফ দ্য সাচ দ্যাট ইচ অফ দ্য অ্যাটম আর সারাউন্ডেড বাই 8 ইলেকট্রন। 8 ইলেকট্রন। আমরা যেমন মিথেন চিন্তা করি, তাহলে এর চারপাশে কয়টা ইলেকট্রন আছে? কার্বনের কার্বনের চারপাশে কয়টা আছে মিথেনের ক্ষেত্রে? এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। কয়টা ইলেকট্রন আছে মিথেনে কার্বনের চারপাশে? স্যার 4টা। মিথেনের ক্ষেত্রে মিথেন জি স্যার স্যার 4টা। 8টা। আচ্ছা, তাহলে কি ক্লাস করতেছো বুঝতে পারতেছো তোমরা? একটু আগেই বুঝাইলাম, এখনই আনসার দিতে পারো না, তাহলে কি ক্লাস হচ্ছে না? তারপরে 8টা হবে স্যার। হুম। ওকে, নেক্সট খেয়াল করো যে ইনকমপ্লিট অক্টেট যদি 8টার কম থাকে তাহলে এটাকে আমরা ইনকমপ্লিট। দেয়ার আর দিস ইনস্ট্যান্স অফ দ্য মলিকুল, এখানে আমরা দেখতে দেয়ার আর দি ইনস্ট্যান্স অফ দ্য মলিকুল এন্ড হুইচ দি সেম অ্যাটমস দে আর সারাউন্ডেড বাই লেস দেন 8 ইলেকট্রন। যদি 8টার কম থাকে তাহলে আমরা বলি ইনকমপ্লিট অক্টেট। যেমন এখানে আমরা এক্সাম্পল দেখতেছি হচ্ছে কি বেরিলিয়াম ডাইক্লোরাইড। তাহলে বেরিলিয়ামের পাশে কয়টা ইলেকট্রন আছে খেয়াল করে দেখো, 4টা ইলেকট্রন আছে। এই দুইটা আর এই দুইটা। ক্লোরিনের পাশে ঠিকই 8টা আছে, ঠিক না? তাহলে এটি ইনকমপ্লিট। তারপর কোন ট্রাইফ্লোরাইডস, এর পাশে কয়টা ইলেকট্রন আছে গুনে দেখো, 6টা।
কিন্তু ক্লোরিনের পাশে 8টা অলরেডি আছে, তাহলে ইনকমপ্লিট অক্টেট। এক্সপানশন অফ অক্টেট কি? দেয়ার আর এক্সাম্পল অফ দ্য মলিকুল হুইচ ইজ দ্য সাম অ্যাটম ইজ মোর দেন 8 ইলেকট্রন। যদি 8টার বেশি থাকে তাহলে এক্সপানশন অফ অক্টেট। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডস, এখানে কয়টা ইলেকট্রন আছে ফসফরাসের পাশে? হুম, ফসফরাসের পাশে কয়টা আছে? ফসফরাস পেন্টাক্লোরাইড 10টা 10টা। একটা 10টা বন্ডিং এ 2টা ইলেকট্রন থাকলে পাঁচটা বন্ডিং এ 10টা। ঠিক সেম ভাবে সালফার হেক্সাফ্লোরাইড আছে 12টা। তাহলে আমরা ইজিলি বললাম যে ইনকমপ্লিট অক্টেট এবং এক্সপানশন অক্টেট। পরীক্ষা অনেক সময় সিম্পল ডেফিনেশন আসে এবং এটার ব্যাখ্যা আসে। তাহলে এখন আমরা চলে যাই নেক্সট, ডিফারেন্স ডিস্টিংগুইশ বিটুইন আয়নিক এন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমরা প্রপার্টিজ গুলা পড়ে আসছি, এখানে জাস্ট পরীক্ষায় এগুলাই বেশি আসে। এগুলা আসলে পরীক্ষায় কোশ্চেন দিলে কম সময়ে দ্রুত লেখা যায় এবং মার্ক ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়। এই জন্য এই কোশ্চেন গুলা বারবারই আসে। যে আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডের ডেফিনেশনের তুলনায় আসে পার্থক্য বেশি। তাহলে দেয়ার আর ফর্মেড বাই দিস আয়নিক বন্ড, দেয়ার আর ফর্মেড বাই দিস কোভ্যালেন্ট বন্ড, দে আর কনসিস্টিং অফ দ্য আয়ন, they are consisting of the individual molecule. There are hard solids, high melting point, boiling point. There exist of the gas, liquid, soft solids, and low melting point, boiling point. আমরা পড়ে আসছি, they are soluble in water but insoluble in organic solvent. They are soluble, generally soluble in organic solvent, insoluble in water. উল্টা আর কি, they conduct electricity in the molten or solution, আর they do not conduct electricity because there are no ion present in them. তারপরে they undergoes this ionic reaction, এরা ionic reaction দেবে which are very quick and go complete reaction and very reactive. They undergo temperature, pressure and catalyst and less reactive. They do not show isomer, এরা আইসোমার শো করে। সবাই কি বুঝতে পারছো পার্থক্যগুলো? আগে যে 5টা পয়েন্ট করছিলাম এটাই 7টা আকারে পার্থক্য আকারে দিছে। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? জি না স্যার। ওকে, আচ্ছা নেক্সট টপিক আমরা আসবো কোঅর্ডিনেশন বন্ড। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো কোঅর্ডিনেশন বন্ড। খেয়াল করো কোঅর্ডিনেশন বন্ডের ডেফিনেশন কি। কোঅর্ডিনেশন বন্ড কিন্তু ওয়ান কাইন্ড অফ কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোঅর্ডিনেশন বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, কোঅর্ডিনেশন বন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ডে আমরা জানি যে বন্ড ফর্ম করে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, তাই না? তাহলে এখানেও ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমেই হবে, কিন্তু ইলেকট্রন শেয়ার করবে একটা অ্যাটম, আরেকটা অ্যাটমের কি থাকবে ভ্যাকেন্ট অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করবে। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। কোঅর্ডিনেশন বন্ডের ক্ষেত্রে, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফর্ম করে, কিন্তু সেই ইলেকট্রন আসে দুইটা অ্যাটম থেকে। আর এইখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফর্ম করে, কিন্তু ইলেকট্রনটা আসে কি একটা অ্যাটম থেকে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে কোঅর্ডিনেশন বন্ড ফর্মেড বাই দিস mutual sharing of the electron and then two electron shared come from this সেম অ্যাটম, একটা অ্যাটম থেকে আসতেছে, তাই না? কোঅর্ডিনেশন বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এখানেও ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফর্ম করতেছে, বাট দিস শেয়ার্ড ইলেকট্রন কাম ফ্রম ওয়ান অ্যাটম। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে যে ইলেকট্রন শেয়ার করতেছে, এ কোঅর্ডিনেশন বন্ডস আর ইউনিটস টু অ্যাটম, ওয়ান ইজ দ্য লেস, ওয়ান ইজ a pair of electron, other has a short of pair of electron. The first atom, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কে বলতে পারি? হ্যাঁ বুঝি না। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, হুম, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি কোঅর্ডিনেট বন্ড হবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নরমাল কোঅর্ডিনেশন বন্ড। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়ামের সাথে যদি ট্রাইক্লোরাইডের সাথে আমরা যদি আরেকটা ক্লোরিন দিয়ে দিই, টেট্রাফ্লোরাইডস, অ্যালুমিনিয়াম টেট্রাফ্লোরাইড যদি দিয়ে দিই, তাহলে লাস্ট বন্ড হবে কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ডে যেখানে খেয়াল করো অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন আছে, ব্রোন ট্রাই, এই যে এইটা, এখানে যৌগটা তৈরি হবে নাইট অ্যামোনিয়া এবং ব্রোন ট্রাইক্লোরাইড কম্বাইন যে যৌগ, এটা হবে কোঅর্ডিনেশন বন্ড। সালফার ট্রাইঅক্সাইড হবে কোঅর্ডিনেশন বন্ড, এই যে সালফার ট্রাইঅক্সাইড কোঅর্ডিনেশন বন্ড হবে, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন দিছে। তারপরে অ্যামোনিয়াম প্লাস হবে কোঅর্ডিনেশন বন্ড, এই যে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে বন্ড ফর্ম করছে। ওকে,
আমরা নেক্সট চলে আসি, তাহলে কোঅর্ডিনেশন বন্ডের ডেফিনেশন করলাম। দি ফার্স্ট অ্যাটমকে আমরা বলতেছি ডোনার অ্যাটম, যারা এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, আর যারা ইলেকট্রন নিচ্ছে তাদেরকে আমরা অ্যাকসেপ্টর অ্যাটম বলতেছি। তাহলে এক্সাম্পল দিছে এখানে, খুব সুন্দর এক্সাম্পল: an excellent and illustrated this coordination bond formed by these boron trifluorides and ammonia complex। বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়া কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে in ammonia of nitrogen atom are containing of one lone pair electron and which are donated of the boron trifluorides molecule। অ্যামোনিয়া নাইট্রোজেনে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে যেটা বোরন ট্রাইফ্লোরাইডকে ড্রন করতেছে। বোরন atoms in the boron trifluoride containing of the 6 electron on the valence shell, and hence they are accepting of the 2 electron from this nitrogen atom, and ammonia complete these octets, and here this ammonia is the donor lone pair electron of the boron trifluoride is acceptor। অ্যামোনিয়া হচ্ছে ডোনার আর বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে acceptor। this lone pair acceptor are unhybridized 2pz orbital of the boron atom in the vacant। Similarly আমরা এখানে एग्जांपल দেখতে পাচ্ছি যে সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সাথে হচ্ছে সালফারের, খেয়াল করো, সালফারের হচ্ছে মোট 6টা ইলেকট্রন থাকে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সালফার অ্যাটম তার 2টা আনপেয়ার ইলেকট্রন একটা অক্সিজেনের সাথে কোভালেন্ট বন্ড ফর্ম করছে, আর বাকি 2টা অক্সিজেনের সাথে কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করছে। বুঝতে পারছো? এটা যদি না মনে থাকে এটার দরকার নাই, তোমরা অ্যামোনিয়া পড়ো। অ্যামোনিয়াম প্লাস, অ্যামোনিয়া মলিকুলে হচ্ছে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে অ্যামোনিয়া NH3, আর অ্যামোনিয়াম প্লাস হচ্ছে 4টা বন্ড। তাহলে অ্যামোনিয়ার লোন পেয়ার ইলেকট্রন দ্বারা হাইড্রোজেনের তো আসলে কোন প্রোটনের কোন ইলেকট্রন আছে, তাহলে তাকে ইলেকট্রন দিয়ে এই যে কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করতেছে। সবাই কি বুঝতে পারছো? হুম, জি স্যার। ওকে। নেক্সট আমরা এই দুইটা এক্সাম্পলই দরকার, আর দরকার নাই। নেক্সট আমরা পার্থক্য করব কোঅর্ডিনেশন বন্ড এবং কোভালেন্ট বন্ডের মধ্যে। এটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কোঅর্ডিনেশন বন্ড এবং কোভালেন্ট বন্ডের মধ্যে পার্থক্য। এটাও মজার, খেয়াল করো। ফরমেট বাই দ্য শেয়ারিং অফ দ্য 2 ইলেকট্রন, each electron are contributed from each atom। এটা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড ফর্ম করে, কিন্তু ইলেকট্রন গুলো আসে কোথা থেকে? 2টা অ্যাটম থেকে, 2টা আলাদা আলাদা অ্যাটম থেকে ইলেকট্রন গুলো আসে। নেক্সট খেয়াল করো যে কোঅর্ডিনেশন বন্ডটা কি? ফরমেট বাই দ্য শেয়ারিং অফ দ্য 2 ইলেকট্রন এন্ড 2 ইলেকট্রন আর কন্ট্রিবিউটেড বাই 1 অ্যাটম। এখানে দেখো লেখা হচ্ছে এ এবং বি এর মধ্যে একটা লাইন, সলিড লাইন দেওয়া হয় বা ডট দিয়ে লেখা হয়েছে, আর এটা এ থেকে বি কে অ্যারো দিয়ে লেখা হয় কোঅর্ডিনেশন বন্ডের ক্ষেত্রে। বুঝতে পারছো? ইটস ফরমেট বাই দিস কোয়াক্সিয়াল অর সাইডে ওভারল্যাপ। আমরা জানি যে কোভালেন্ট বন্ড 2 ধরনের হয়, একটা হচ্ছে হেড টু হেড ওভারল্যাপ হয় কোয়াক্সিয়াল, আর একটা হচ্ছে সাইডে ওভারল্যাপ হয়ে বন্ড ফর্ম করে। ইটস ফরমেট বাই দিস ওভারল্যাপ অফ দ্য ওয়ান ফিল্ড অরবিটাল আদার ভ্যাকেন্ট অরবিটালের মধ্যে। তারপরে বলছে দিস বন্ড আর রিপ্রেজেন্টেড অফ দ্য এবি, আর এই বন্ডটাকে রিপ্রেজেন্ট করতেছি এ থেকে বি এর মধ্যে আরো। দি কোভালেন্ট বন্ড আর ফরমেট বিটুইন 2 অ্যাটম, আর কোঅর্ডিনেশন বন্ড 2টা মলিকুলের মধ্যে ফর্ম করে। It formates 2 atoms and 2 molecule and between this ionic molecule। কোঅর্ডিনেশন বন্ড কিন্তু 2টা মলিকুলের মধ্যেও ফর্ম করে, 2টা অ্যাটমের মধ্যে ফর্ম করে। এই যে খেয়াল করো এখানে, এই যে এই একটা মলিকুল, এই একটা মলিকুল, 2টা মলিকুলের মধ্যে ফর্ম করছে। এই একটা মলিকুল একটা আয়নের মধ্যে, তাহলে অ্যাটম মলিকুল আয়নের মধ্যে ফর্ম করবে। ইটস ফরমেট বিটুইন 2 atom of the each which are this short of octet। It format between this donor having this lone pair electron, donor যার lone pair electron থাকবে, and acceptor and without lone pair electron অফ ইলেকট্রন ডিফিসিয়েন্সিস। ঠিক আছে? তাহলে আমরা কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড পড়ে ফেললাম। আমরা এখন পড়ব হচ্ছে সিলেবাসে আমাদের কি আছে একটু খেয়াল করি। এই রিপোর্ট কি সবাই জমা দিছো? Yes, sir. হুম। আমাদের সিলেবাস আছে হাইড্রোজেন বন্ড, মেটালিক বন্ড, হ্যাঁ, তারপর আছে আমাদের হচ্ছে হাইব্রিডাইজেশন আছে। আমরা ফাজান রুলও পড়লাম না, যেহেতু নাই আমাদের পড়ানোর দরকার নাই। আমরা এখন চলে যাব সিগমা বন্ড, ফাই বন্ডও নাই, দরকার নাই। আমরা পড়বো ডিস্টিলেশন, হাইব্রিডাইজেশন, হয়ে গেল। মেটালিক বন্ড এবং হাইড্রোজেন বন্ড আগে পড়বো আমরা। হ্যাঁ, ওকে, এই দুইটা আমাদের টার্গেট আজকে বানানো।
ওকে, খেয়াল করো, আমরা এখন পড়বো মেটালিক বন্ড, তারপরে পড়বো হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ড। মেটালিক বন্ড পড়বো, হাইড্রোজেন বন্ড পড়বো, তারপরে আমরা আজকের ক্লাস শেষ হয়ে যাবে। পরের ক্লাসে থাকবে হাইব্রিডাইজেশন আর হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তাহলে আমাদের 4 চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপরে আরো চ্যাপ্টার থাকবে আমাদের, আরো 3টা চ্যাপ্টার, এর মধ্যে আমরা 2টা চ্যাপ্টার পড়বো, শেষ হয়ে যাবে আশা করতেছি আমার ক্লাস নিলে। তাহলে মেটালিক বন্ড কি? মেটালিক বন্ড হচ্ছে, তোমরা একটা জিনিস আমি এক্সাম্পল দিই, যে মেটাল একটা, আমরা যদি লোহার দণ্ড চিন্তা করি, তাহলে এখানে খেয়াল করো যে এর মধ্যে আয়রন মেটাল, সবটাই আয়রন। আয়রনের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখলে যে আমরা দেখি যে আয়রনের ব্যালেন্স শেলে থাকে ইলেকট্রন 3d-তে 6 এবং 4s2, তাহলে 4p0 এবং 4d0। আয়রনের মোট ইলেকট্রন থাকে হচ্ছে 26টা। তাহলে 26টা ইলেকট্রনের ব্যালেন্স শেলে আমরা দেখতে পাচ্ছি যে এদের লাস্ট ইলেকট্রন লুজলি বাউন্ড অবস্থায় আছে, 4s এর ইলেকট্রন। এই ইলেকট্রন গুলা ছেড়ে দেবে সবগুলো অ্যাটম, তাহলে ইলেকট্রন ছেড়ে দিয়ে একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি করবে। আর আয়রন 2+ আয়ন তৈরি করবে, যেগুলা আয়রন 2+ আয়নের মধ্যে সমুদ্রের মধ্যে ইলেকট্রন গুলা থেকে যাবে এবং অ্যাটম গুলাকে ধরে রাখবে। তাহলে মেটালিক বন্ড আমরা এখানে বলা হয়েছে স্পেশাল টাইপস অফ দ্য বন্ড এন্ড হুইচ আর অ্যাটম অফ দ্য মেটাল টুগেদার ইন এ ক্রিস্টাল। দিস নাম্বার অফ দ্য থিওরি, এখানে 2টা থিওরি আছে, একটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি, একটা হচ্ছে ইলেকট্রন গ্যাস থিওরি। তাহলে 2টা থিওরি আমরা পড়বো, পরীক্ষা আসলে যে কোনো একটা থিওরি তুমি লিখবা। মেটালিক বন্ডের আসলে স্পেশাল টাইপ অফ দ্য বন্ড এই একটা কথাই বলছে, যে হুইচ আর দিস অ্যাটম অফ দ্য মেটাল টুগেদার ইন এ ক্রিস্টাল, এই একটা লাইনে কিন্তু ডেফিনেশন না, তাহলে এখানে থিওরি দিয়ে ব্যাখ্যা দিতে হবে। তাহলে ব্যালেন্স বন্ড থিওরি দ্বারা কি বলছে, অ্যান ইলেকট্রন অফ দ্য আউটার মোস্ট অরবিটাল অফ দ্য মেটাল অ্যাটম আর লুজলি বাউন্ডেড। প্রথমে আমি যে কথা বললাম, ইলেকট্রন আর লিভস অফ দ্য অ্যাটম এন্ড জাস্ট মুভ around this number of the atom, and this movement of the electron of the different atom is called resonance, and due to this kind of the special sharing take place and the bond form, this bond is known as the metallic bond. তার মানে এখানে বলা হচ্ছে যে ব্যালেন্স বন্ড থিওরি দ্বারা বলা হচ্ছে যে এরা ব্যালেন্স শেলের ইলেকট্রনটা লুজলি বাউন্ড অবস্থায় থাকবে, সেই ইলেকট্রনটাকে কি করবে, ইজিলি ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করবে আর কি করবে, অ্যানায়ন তৈরি করবে। তাহলে ক্যাটায়ন গুলা ইলেকট্রনের সমুদ্রের মধ্যে ডুবে থাকবে, এবং এটাই বলা হচ্ছে বন্ড। তাহলে এটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি। আর একটা হলো ইলেকট্রন গ্যাস থিওরি। ইলেকট্রন গ্যাস থিওরি আসলে আমরা যদি বলি একটা কেক, কেকের মধ্যে কিসমিস বলি যদি আমরা মেটাল আয়ন, আর কেকের বাকি অংশটাকে যদি আমরা বলি ইলেকট্রন, তাহলে এটাকে বলবো যে আমরা ইলেকট্রন গ্যাস থিওরি। তাহলে এখানে অ্যাকর্ডিং টু থিওরি দিস আউটারমোস্ট ইলেকট্রন অফ দ্য অরবিটাল অফ দ্য মেটাল অ্যাটম আর লুজলি হিল্ড, and due to the outermost electron are easily leaves from this atom and from this positive ion, and separated electron are remain um, scattered and make this electron C. The positive ion floats the sea of electron, and this model of the positive charge ion is the remain the fixed in their position, and but the valence electron can freely moves from one ends of the metals and their others. The electron density of the valence electron are uniformly distributed through the metal crystal, and thus this electrostatic force of attraction between positively charged particle and moving electron. তাহলে এখানে আসলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কার মধ্যে থাকতেছে, সি অফ ইলেকট্রন, মুভিং যে ইলেকট্রন আছে আর পজিটিভ চার্জ আছে যে এর মধ্যে আছে, সেই পজিটিভ মেটালের ইলেকট্রন ছেড়ে দিয়ে যে পজিটিভ চার্জ হয়েছে তাদের মধ্যে। তাহলে লাস্টলি বলা হচ্ছে যে the electrostatic attraction force, খেয়াল করো, electrostatic attraction force of between the positively charged particle of the mobile electron and holding and hold this atom together of the metal lattice, and there are the creates types of the bond known as the metallic bonds. তাহলে মেটালিক বন্ডের আমরা চিত্রটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে এই যে দেখো মেটাল গুলা, একটা নির্দিষ্ট মেটাল গুলা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এবং এই যে ইলেকট্রন ছেড়ে দিয়ে ইলেকট্রনের যে একটা সমুদ্র তৈরি করছে, সেই ইলেকট্রনের মধ্যে মেটাল আয়ন গুলা কিসমিসের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স বরাবর একটা অ্যারেঞ্জ করে আছে। তাহলে এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনটা কার তৈরি হবে, পজিটিভ চার্জ এবং ইলেকট্রনের মধ্যে। এই ইন্টারাকশনকে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের দ্বারা হোল্ডিং অ্যাটম টুগেদার, অনেকগুলো অ্যাটমকে একসাথে ধরে রাখছে, তাহলে ধরে রাখাকেই তো আমরা বন্ড বলি। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, বলো, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মেটালিক বন্ডের প্রপার্টিজ আমরা পড়বো না, সিলেবাস অনেক বড় হয়ে যাচ্ছে, সুযোগ নাই পড়ার। স্যার এত বড় সিলেবাস যে এ যাবত কি কি পড়ছি স্যার। তোমাদের স্যাররা যে কেন দিয়ে রাখছে আমি জানি না, তাদের যে মাথা নষ্ট। মানে আগের যেগুলো পড়ছি সেগুলো ভুলে গেছি যে কোন থেকে পড়ছি আর কোনগুলো পড়বো।
না বলে লাভ নাই, তোমাদের পড়তেই হবে, কারণ সিলেবাস আছে, ওই সব চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে। না পড়লে খারাপ করবা, কারণ কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার সুযোগ নেই। দায়িত্ব যতটুকু আছে ততটুকু সঠিকভাবে পালন করবে। ইয়েস স্যার। আচ্ছা, এখন আছে আমাদের হাইড্রোজেন বন্ড, মেটালিক হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড আর একটা মজার বন্ড। হাইড্রোজেন বন্ড মূলত বন্ড ফর্ম করে দুইটা মলিকুলের মধ্যে, যে মলিকুল গুলার মধ্যে অ্যাটম গুলো আগেই বন্ড ফর্ম করে আছে। হাইড্রোজেন বন্ড মূলত, হাইড্রোজেন বন্ড এমন একটা বন্ড যে বন্ড আসলে তিনটা অ্যাটমের সাথে যদি হাইড্রোজেন সংযুক্ত থাকে তাহলেই হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। একটা হলো অক্সিজেন, আর একটা হলো নাইট্রোজেন, আর একটা ফ্লোরিন। এর সাথে যদি হাইড্রোজেন সংযুক্ত থাকে তাহলেই হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। তা মূলত আসলে এরা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল এন্ড স্মলার সাইজ অফ দ্য অ্যাটম অফ পিরিয়ডিক টেবিল। ফ্লোরিন, নাইট্রোজেন এবং অক্সিজেন স্মলার সাইজ এন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ। এর সাথে যদি হাইড্রোজেন অলরেডি বন্ড ফর্ম করে থাকে তাহলে ওই মলিকুলটা আরেকটা মলিকুলের সাথে ডেল পজিটিভ ডেল নেগেটিভ চার্জের দ্বারা যে বন্ড ফর্ম করবে সেটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলবো। তাহলে হাইড্রোজেন বন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স অফ attraction and which at this bind of the hydrogen atom in one molecule and with the highly electronegative elements of the oxygen, nitrogen and fluorine, অথবা ব্র্যাকেটে দিয়ে দিলা atoms of the another molecule in the same or different substance। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন বন্ড defined as the force of attraction and which is the bind of hydrogen atom in one molecule with highly electronegative elements। highly electronegative element কে এদের সাথে another molecule of the same or different substance। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপস অফ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ইন্টারাকশন। তাহলে হাইড্রোজেন বন্ডকে আমরা দুই ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ডের কারণে কি ঘটনা ঘটে আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এই যে দুইটা এক্সাম্পল দেখি এই যে গ্রুপের, আমরা দেখো এখানে অ্যামোনিয়া, ফসফিন, আর্সেনিক, অ্যান্টামনি। তার মানে গ্রুপের উপরের থেকে নিচের দিকে আসলে তোমার হওয়ার কথা ছিল কি বয়লিং পয়েন্ট বাড়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট কত, -33, তাই না? তার মানে -33 হলে এখানে অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট হওয়ার কথা ছিল -85। তার মানে মাইনাসে আরো বেশি হওয়ার কথা ছিল, -85 অর্থাৎ -120 এরকম কিছু। তাহলে এটা কি সবচেয়ে কম না? মানে এটা কি বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি, নেগেটিভে কম মানে হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? নেগেটিভে কম মানে হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে ঠিক সেম ভাবে ওয়াটার, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সেলেনিয়াম, হাইড্রোজেন টেলুরিয়াম, তাহলে এখানে হওয়ার কথা ছিল -100, তাই না? যেহেতু এখানে -60, সেটা হয়ে গেছে +100। তার মানে কি এটা হাইড্রোজেন বন্ডিং এর কারণে সেই বন্ড ভাঙতে হয়। তারপরে এইচসিএফ, এইচসিএল, এইচবিআর, এইচআই, এখানে দেখো মাইনাসে থাকার কথা ছিল 100-র দিকে, কিন্তু হয়ে গেছে +19। তার মানে হচ্ছে কি এখানে হাইড্রোজেন বন্ডিং এর কারণে। তাহলে এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষার আসে, ইন কেস অফ দ্য ওয়াটার অক্সিজেন ইজ দ্য মোর ইলেকট্রোনেগেটিভ of hydrogen atom and oxygen attract this bonding of the bonding electron of the oxygen hydrogen toward this its shapes and form this partial positive charge। তাহলে partial positive charge কে তৈরি করবে? হাইড্রোজেন। and partial negative charge তৈরি করবে কে? অক্সিজেন। partial negative charge তৈরি করবে অক্সিজেন এবং partial positive charge তৈরি করবে হাইড্রোজেন। তাহলে thus this hydrogen atom are attract toward this another electronegative element of oxygen and এই যে এই ধরনের বন্ড ফর্ম করবে এর মধ্যে এই যে ডেল নেগেটিভ, তাহলে আরেকটা ওয়াটার মলিকুলের ডেল পজিটিভের সাথে এই যে ডট ডট বন্ড, এটাকেই বলতেছি আমরা হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ডটাকে আমরা কয় ভাগে বিভক্ত করছি? দুই ভাগে, একটা হচ্ছে ইন্টারমলিকুলার আর একটা আর একটা হচ্ছে ইন্ট্রা। ইন্ট্রা মানে সেম, একই মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড, আর ইন্টার মানে ডিফারেন্ট মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড। তাহলে আমরা এই যে এখানে যে হাইড্রোজেন বন্ড দেখাচ্ছি এটা হচ্ছে ইন্টারমলিকুলার, এই একটা ওয়াটার মলিকুল, এই একটা ওয়াটার মলিকুল, এই তারপরে এই একটা ওয়াটার মলিকুল, তাহলে এটা কি হবে? ইন্টারমলিকুলার। আর যখন সেম মলিকুলের মধ্যে হবে, এই যে দেখো একই মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড, প্যারানাইট্রো, অর্থোনাইট্রো, অর্থোনাইট্রোফেনল। তাহলে এখন আমরা আসি, এটা পরীক্ষা আসে ক্লাসিফিকেশন ডেফিনেশন, when hydrogen bond between this hydrogen atom in one molecule and atoms of electronegative elements of another molecule। তাহলে এই যে হাইড্রোজেন অ্যাটম ইন ওয়ান মলিকুল and electronegative elements of oxygen in other elements, তখন আমরা এটাকে কি বলতেছি? ইন্টারমলিকুলার। তাহলে when this hydrogen bond between this hydrogen atom in one molecule and atom of the electronegative elements of another molecule, this terms of intermolecular hydrogen bond। আর যখন সেম মলিকুলের মধ্যে the intramolecular hydrogen bond between the hydrogen atom in one functional group and electronegative atom in adjacent functional group of same molecule। তাহলে একটা মলিকুলের মধ্যে দুইটা ফাংশনাল গ্রুপের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড হয়
তাকে আমরা বলি ইন্ট্রামলিকুলার। এইটা কিন্তু আবার ইন্ট্রা না, এর পাশেরটা হচ্ছে মলিকুলার। ঠিক আছে, এই যে যেমন এখানে বলছে অর্থোনাইট্রোফেনল শো দ্যাট দিস ইন্ট্রামলিকুলার INTRA ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এন্ড প্যারানাইট্রোফেনল এন্ড শো দ্যাট দিস INTER ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। যে এই পর্যন্তই জি আমাদের স্যার। আজকের পড়া। কালকে আমরা পড়বো হাইব্রিডাইজেশন, আর পড়বো হচ্ছে আমরা মলিকুলার অরবিটাল থিওরি আবার অন্য বই থেকে পড়াবো। ঠিক আছে, তাহলে আমাদের বন্ডিং চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং শেষ হয়ে যাবে। স্যার ওকে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো গ্রুপে? ইয়েস স্যার। ঠিক আছে, ক্লাস শেষ। প্রতিদিনই ক্লাস হবে, কিছু করার নেই।